বুঝলেন মশাই, আপনার হবু বউয়ের সাথে আমি শারীরিক সম্পর্ক করেছি। আপনার হবু বউয়ের দুই স্তনের মাঝে একটা তিল আছে। আপনি খুব ভাগ্যবান এমন একটা বউ পেয়েছেন। বিয়ের ঠিক 10 মিনিট আগে অপরিচিত একজনের মুখে কথা শুনে পাত্রের অবস্থা যে কী সেটা তো বুঝতেই পারছেন। কোনো রকমে বলল, মানে কে আপনি? আর আপনি এত কিছু কিভাবে জানেন? জানি আরও অনেক কিছুই জানি, সেসব পরে বলবো। তবে মেয়ে খুবই ভালো দেখতে শুনতে, সব দিক দিয়ে মাশাআল্লাহ। বিয়ে করলে সুখী হবেন। আচ্ছা আপনি বসুন, আমি একটু আসছি। পাত্র উঠে যেতেই রামিম মুচকি হেসে নিজের গন্তব্যে পা বাড়ায়। এরপর কি হবে সেটা কারো অজানা নয়। আগের 4 বারের মতো এবারও তিন্নির বিয়েটা ভেঙে যায়। তিন্নি বিয়ে ভাঙার কথা শুনে ফোনটা চেক করে দেখে আগের 4 বারের মতো এবারেও অচেনা একটা নাম্বার থেকে একটা মেসেজ। খুশি তো? তিন্নি কিন্তু সত্যিই খুশি। পড়ালেখা শেষ না করে সে বিয়ে করতে চায় না, আর তার বাবা লেগেছে বিয়ে দিতে। 3 মাসে 4 বার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা, এই নিয়ে 5 বার। তিন্নি দেখতে বেশ ভালো, সেই জন্য পাত্রপক্ষ একবার দেখেই পছন্দ করে ফেলে। আগের ছেলেগুলো মোটামুটি ভালোই ছিল, তবে এবারের ছেলেটা আসলে ছেলেটা বলা যাবে না, লোকটা বলতে হবে। কারণ লোকটার বয়স তিন্নির দ্বিগুণ প্রায়। তাই বিয়েটা ভাঙায় তিন্নি খুবই খুশি। এবার নাম্বারটাতে কল দিয়ে আগের মতোই এবারও বন্ধ পেল। তিন্নির ভীষণ ইচ্ছে হচ্ছে ছেলেটা কে সেটা জানতে। আরমান সাহেব মানে তিন্নির বাবা মাথা নিচু করে বসে আছে। তিন্নির বিয়ে নিয়ে আর ভাববে না ঠিক করলো, নইলে মান সম্মান যতটুকু আছে সেটুকু আর থাকবে না। তিন্নির মা এসে খবরটা দিতেই তিন্নি খুশিতে নাচতে শুরু করলো। তিন্নি খুব একটা কারো সাথে মেশে না, তার বাবা পছন্দ করে না। বেশিরভাগ সময়ই ঘরে বসেই কেটে যায় তার। বন্ধু বান্ধব তেমন নেই, আর বাকি মেয়েদের মতো ঘোরাঘুরি তার হয় না। বলতে গেলে ঘরবন্দি। বাবার কোনো কথাতেই সে না করে না, তাই বিয়েতেও রাজি হয়ে যায়। তবে এখন কে চিন্তামুক্ত, কারণ সে জানে এরপর বিয়ে ঠিক হলেও সেটা বিয়ে পর্যন্ত গড়াবে না, তার আগেই লুকিয়ে থেকে কেউ বিয়েটা ভেঙে দেবে। তিন্নির মাঝে মাঝে সন্দেহ হয় রামিম ছেলেটা এসব করছে না তো। ছাদে উঠলেই তিন্নি খেয়াল করে রামিম তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। বেশ বোকাশোকা টাইপের ছেলে রামিম, সব সময় সাদা ফ্রেমের একটা চশমা পরে থাকে। না, রামিম এসব করার সাহস পাবে না ভাবে তিন্নি। রামিম তাদের বাসার দোতলায় ভাড়া থাকে। প্রথম তিন্নির সাথে ঝগড়া হলেও পরে রামিমের বোকা বোকা কথাবার্তায় তিন্নি বুঝতে পারে ছেলেটা খারাপ না। আর রামিম ছেলেটা প্রেমে পড়ে বাড়িওয়ালার মেয়ের কি আর করার, বিয়ে তো আর এখন করতে পারবে না। তাই তিন্নির খুশি আর নিজের ভালোবাসার টানে বিয়ে ভাঙতে থাকে একটার পর একটা। তিন্নি মেয়েটা চঞ্চল হলেও বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ খুবই নম্রভাবে থাকে। মাঝে মাঝে রামিমের সাথে গায়ে পড়ে ঝগড়া করে, তখন রামিমের বোকা বোকা চাহনি দেখে তার খুব হাসি পায়। তিন্নি মন খুলে হাসে, আর রামিম মুগ্ধ নয়নে দেখে তাকে। তিন্নি রামিমের একটা নামও দিয়েছে, হাদারাম। তিন্নির সাথে রামিমের মেলামেশাটা বাসার সবাই সাধারণভাবেই নেয়, কারণ রামিম ছেলেটার কোনো খারাপ অভ্যেস বা খারাপ কিছু আজও খুঁজে পায়নি কেউ। তবে তিন্নি রামিমের একটা সিক্রেট জানে, ছেলেটা মাঝে মাঝে সিগারেট খায়, যখন তার অঙ্ক না মেলে তখন। 2 দিন পর তিন্নির ফোনে একটা মেসেজ আসে আগের নাম্বারটা থেকেই। সুহাসিনী, একটা ছোট্ট অনুরোধ রাখবেন, দরজাটা খুলে আমাকে উদ্ধার করুন। অদ্ভুত এক মেসেজ, রিপ্লাই দিতে গিয়েও দেয় না তিন্নি। তবে দরজাটা ঠিকই খোলে। এত ভোরে কেউ জেগে থাকে না, সকাল 6টা বাজে তখন। দরজার সামনে একটা গিফট বক্স পায় তিন্নি। তড়িঘড়ি করে নাম্বারটাতে কল দেয় তিন্নি, নাম্বারটা আবারও বন্ধ। বক্সটা নিয়ে ঝটপট রুমে ঢুকে যায় তিন্নি। উত্তেজনায় হাত কাঁপতে থাকে তিন্নির। বক্সটা খুলে প্রথমেই একটা চিরকুট পায়। খুশি তো? তিন্নি ভাবতে থাকে, কে এই ছেলেটা যার আমার খুশি নিয়ে এত ভাবনা। একবার খুঁজে পেলে ইচ্ছে মতো বকবো, তাকে সামনে আসতে কি হয়। এবার আরও অবাক হয় ভিতরে কাচে চুড়ি দেখে, একটা একক রঙের। তিন্নির এটা বেশ পছন্দ হয়। তার ইচ্ছে ছিল সব রঙের চুড়ি একসাথে করে পরবে। নিজের অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসির আভাস পায় তিন্নির। ভালোবেসে ফেলেছে কি ছেলেটিকে? তিন্নি এটা বুঝতে পারে ছেলেটা তার আশেপাশেই আছে, এলাকারই কেউ হবে হয়তো। তবে যেই হোক না কেন,
তাকে যে করেই হোক ধরতে হবেই। এরপর কেটে যায় কিছুদিন, কোনো খোঁজ নেই ছেলেটার, না আসছে মেসেজ না অন্য কিছু। তিন্নি কিছুটা চিন্তিত এইটা নিয়ে। তার কিছুদিন পর হঠাৎ আর একটা গিফট আসে তিন্নির কাছে। গিফট বক্সটা খুলে তিন্নি অবাক হয়ে যায়। তার পছন্দের পায়েল, যেটা সে টাকার জন্য কিনতে পারেনি সেইটা। তিন্নি অবাক হওয়ার মাত্রা ছাড়িয়ে যায়, কারণ সেদিন সে একাই গিয়েছিল, তাই এটা আর তো কারোর জানার কথা না। তবে কি দোকানদার গিফটটা পাঠিয়েছে নাকি? না, কি ভাবছি এসব, দোকানদার তো বৃদ্ধ, সে কেন পাঠাতে যাবে? তিন্নির নিজেকে এবার বোকা মনে হয়। বক্সটা আরও ভালো করে দেখে, আরও দুইটা চিরকুট পেল। একটাতে আগের বারের মতন লিখা খুশি তো, আর একটাতে লিখা আমাকে খুঁজে লাভ নেই প্রিয়, সময় হলে আমি নিজে থেকেই সামনে চলে আসব। তিন্নির রাগ হচ্ছে প্রচুর, তবে কিচ্ছু করার নেই। আড়াল থেকে যে এই কাজগুলো করছে তাকে সামনে না পেলে কোনো কিছুই করার উপায় নেই। ওদিকে রামিম ছেলেটা জানাতে পারছে না তিন্নিকে, কারণ চাকরিটা এখনও হয়নি। রামিম জানে রিলেশনে গেলেই তাদের বিয়েটা আর হবে না। এর চাইতে চাকরিটা হোক, সরাসরি বিয়ের প্রপোজাল দিব, হয়তো রাজি হয়ে যাবে। রামিমের চিন্তাভাবনা অনুযায়ী সে কাজ করছে। ইদানিং তিন্নি বেশি বেশি ছাদে আসছে, সন্দেহ করছে নাকি রামিমকে। রামিম ছাদে উঠে বই নিয়ে ঘাটাঘাটি করছিল। বিকেলবেলা হঠাৎ তিন্নি ছাদে আসে। এই আপনি এমন কেন বলেন তো? রামিম তিন্নির কথায় কিছুটা ঘাবড়ে যায়। কে কেমন? এই যে হাদারাম, গাধার সর্দার। এভাবে কেউ পড়ে? বিকেলবেলা কোথায় প্রকৃতি উপভোগ করবেন তা না, উনি আছেন বইয়ের ভিতরে ডুবে। আসলে সামনে পরীক্ষা তো, লাস্ট সেমিস্টার, তাই একটু পড়ার চাপ বেশি। ধরু রাখেন আপনার চাপ, আমাকে ওই পেয়ারাটা পেরে দেন। কিন্তু ওটা তো অনেক ওপরে, আমাকে উঁচু করে ধরুন, আমি পারছি। আপনি যে মোটা, আমি আপনাকে উঁচু করতে পারবো না, পরে দুজনেরই কোমর ভাঙবে। কি বললি তুই? আমি মোটা? তুই মোটা, তোর 14 গোষ্ঠী মোটা। রাগে গলা টিপে ধরে তিন্নি। দম বন্ধ হয়ে আসে রামিমের। রামিম মনে মনে ভাবে, এই মেয়েটাকে বিয়ে করলে এভাবেই সারা জীবন চাপ খেতে হবে, মানে গলা চেপে ধরবে আর কি। আসলে তিন্নি একটু নাদুস নুদুস মোটা না। বাঙালি মেয়েরা যতটুকু হলে পারফেক্ট থাকে ঠিক ততটাই। রামিমের সবচেয়ে বেশি পছন্দ তিন্নির চুল, কোমর ছাড়িয়ে যাওয়া ঘন চুলগুলো ছেড়ে দিয়ে যখন তিন্নি ছাদে আসে, রামিমের ইচ্ছে হয় তার চুলে মুখ লুকিয়ে বসে থাকার। দুদিন পর তিন্নির ফোনে একটা মেসেজ আসে, ছেলেটার সাথে এত মেলামেশা করবেন না, খারাপ লাগে। তিন্নি কিছুটা অবাক হলেও রামিমের ওপর থেকে সন্দেহ কেটে যায়। রামিমও সন্দেহের তালিকা থেকে মুক্তি পেয়ে খুশি। তিন্নির কাজটা এবার শক্ত হয়ে পড়ে। রামিম না হলে কে হতে পারে? কে আড়াল থেকে তার উপরে অধিকার খাটানোর চেষ্টা করছে? তিন্নি উত্তেজনায় কেমন যেন হয়ে যাচ্ছে। ইদানিং কিছুই ভালো লাগে না তার, মন শুধু সেই আড়ালে থাকা ছেলেটার কথাই ভাবে। রামিম ভাবে, বলে কি দিব? না থাক, সময় হোক। সে হারাতে চায় না তিন্নিকে। আর তো মাত্র কয়টা মাস, তারপর চাকরিটা হয়ে গেলেই তিন্নিকে বিয়ে করে নিবে। মেয়েটাকে কেন জানি প্রচুর ভালোবাসতে ইচ্ছে করে রামিমের। এত কাছে থেকেও দূরে থাকার কষ্ট সেই বোঝে। তিন্নির কষ্টটা অনুভব করতে পারে রামিম। তবে একদিন বিয়ে করে হুট করে তিন্নিকে চমকে দিবে রামিম, ভাবনাটা এমনই। তিন্নিরও সামনে পরীক্ষা, তবে পড়ায় মন বসছে না তার। যাই করতে যাক না কেন, সেখানেই ওই আড়ালে থাকা ছেলেটার কথা মাথায় ঘোরে। যতদিন না ছেলেটাকে সামনে পাবে ততদিন ভাবনা কমবে না। দেখা হলে কি হবে, কি বলবে, কি করবে, এসব ভেবে দিন কাটে তিন্নির। ছেলেটাকে ভালোবেসে ফেলে তিন্নি। কেটে যায় আরও কিছুদিন, কয়েক মাস। তিন্নির অনেকগুলো বিয়ের প্রস্তাব এসেছে, তবে সবগুলোই মানা করে দিয়েছে তিন্নির বাবা। তিন্নির অমতে বিয়ে দিবে না সে। যা হওয়ার হয়ে গেছে, আর বাকিটা খোয়ানোর ইচ্ছে নাই তিন্নির বাবার। তিন্নির অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে। তার ফোনে একটা মেসেজ আসে, আজ আপনি চাইলে সামনে আসবো খুব তাড়াতাড়ি। উত্তরটা ফোনে নয়, ঘুড়িতে লিখে উড়িয়ে দিয়েন, আমি বুঝে নিব। এই যে হাদারাম, আপনি ঘুড়ি বানাতে পারেন? হ্যাঁ পারি। কেন? আমাকে একটা বানিয়ে দেবেন প্লিজ। না, আপনাকে দিব না, আপনি খুব বাজে। কেন, আমি কি করলাম? আমাকে সবসময় হাদারাম বলেন, আমি কি বোকা নাকি? আচ্ছা সরি, আর কখনো বলবো না। এবার তো বানিয়ে দেন। না, ওসব সরি টরিতে আমি বিশ্বাসী না। কাজ শেষ হয়ে গেলে আবারও বলবেন, আমি জানি। না না, আর বলবো না। তো হঠাৎ ঘুড়ি উড়াতে কেন মন চাইলো আপনার? উড়াবো না তো। তাহলে?
মানে এমনি ইচ্ছা হলো। ছাদে তো প্রচুর রোদ। আপনি আঠা, রঙিন কাগজ, শোলা আর সুতো নিয়ে আমার রুমে আসেন। সবই আছে কিন্তু রঙিন কাগজ নেই। আপনি প্লিজ একটু বাজার থেকে নিয়ে আসবেন। মানে আমি কেন, আপনি যান প্লিজ। আমি মেয়ে মানুষ, বুঝেনি তো, বাজারে যাওয়া কেমন একটা হয়ে যায় না। বাজারে গেলে তো ঘুড়ি কিনে পাওয়া যায়। টাকা দেন, কাগজের বদলে ঘুড়ি কিনে আনি। না, আপনি বানাবেন, আমি দেখব। বাজার থেকে ফেরার সময় রামিম মনে মনে বলে, আমি বললাম বানাতে আর সে আমাকে দিয়েই বানিয়ে নিচ্ছে। যাই হোক, সে তো চায় আমি তার সামনে আসি। আচ্ছা, সে কি মেনে নেবে আমাকে নাকি মানবে না? এসব ভাবতে ভাবতে রামিম বাসায় চলে আসে। রুমে ঢুকে নিজের রুমকে কেন অপরিচিত লাগছে রামিমের। সব কিছু এত সুন্দর করে কে গুছালো? পেতনিটা নাকি? রামিম মনে মনে খুশি হলেও রাগ দেখিয়ে বলল, আমার জিনিসপত্রে হাত কে দিয়েছে? আমি কেন? আপনি জানেন না পারমিশন ছাড়া কারো জিনিসে হাত দিতে হয় না? ওরে, আসছে আমার পারমিশনওয়ালা। আপনি কাগজ কিনে আনলেন কষ্ট করে, তাই আমি ভাবলাম গাধাটার রুমটা একটু গুছিয়ে দেই। কথাটা বলেই জিভে কামড় দেয় তিন্নি। সরি, আর বলবো না, ভুলে বলে ফেলেছি। আপনি চেঞ্জ হবেন না কোনো দিনও। আর বলবো না, প্লিজ ঘুড়িটা বানিয়ে দেন। কাগজ যেহেতু আনছি, বানাতে তো হবেই। থ্যাঙ্কস। সব জিনিসপত্র নিয়ে তিন্নি মেঝেতে বসে পড়ে। সামনে রামিম ঘুড়ি বানায়। তিন্নির চুলগুলো এলোমেলোভাবে সামনে চলে এসেছে। পরি না হলেও রামিমের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মনে হচ্ছে তিন্নিকে। তিন্নির এতটা কাছে সে কখনোই আসেনি। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে রামিম। রামিমের ইচ্ছে হচ্ছে তিন্নির হাতটা চেপে, তিন্নি তোমার নিঃশ্বাসগুলো আমার বুকের উপরে ফেলো বলতে, কিন্তু বলা তো যাবে না, সেই সুযোগ তো নেই। ওদিকে তিন্নি ভাবছে, আমি যখন ঘুড়িটা ওড়াবো সে কিভাবে জানবে? সে কি তবে আমার খুব কাছে আসবে, আমার আশেপাশেই? তাকে কি দেখতে পাবো আমি? দেখলেও তো চিনব না। যাই হোক, সে বলছে খুব তাড়াতাড়ি সামনে আসবে। অপেক্ষায় না হয় করি, যেদিন সামনে পাবো কষে একটা চড় মারবো তার গালে। এসব ভাবতে ভাবতে তিন্নি হঠাৎ হেসে ওঠে। রামিম তাকিয়ে দেখে তিন্নি হাসছে। তিন্নির মুচকি হাসি এই প্রথমবার দেখল সে। রামিমের পৃথিবী থেমে যায় তিন্নি হাসলে। রামিম প্রায় ভাবে, এই মেয়েটাকে আমি যেদিন ছুঁয়ে দেখব, যেদিন তার নিঃশ্বাসগুলো আমার বুকের ওপরে পড়বে, সেদিনকে আমি মারা যাব। আমার তো এখনই দম বন্ধ হয়ে আসছে, তখন কি হবে? তিন্নি, হ্যাঁ বলুন। এক গ্লাস পানি খাওয়াবেন, গলাটা শুকিয়ে গেছে। তিন্নি দৌড়ে নিচে চলে যায়, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসে রামিমের জন্য। যদিও শীতকাল, তারপরও রামিম খেয়ে নেয়। ওটা কাটেনি এখনও। তিন্নিকে তার নেশার মতো মনে হচ্ছে আজ। তিন্নি ঘুড়িটা নিয়ে তার রুমে চলে যায়। রামিম সেখানেই বসে থাকে। বেশি দিন থাকতে পারবে না সে তিন্নিকে ছাড়া। খুব তাড়াতাড়ি চাকরিটা পেতে হবে। বিকেলে তিন্নি ঘুড়িটা নিয়ে ছাদে আসে। দুজনে মিলে ঘুড়ি ওড়ায়। পরের দিন সকালে তিন্নির কাছে আর একটা গিফট বক্স আসে। তিন্নি বক্সটা খুলে দেখে এক পাতা টিপ আর একটা চিরকুট। খুশি হলাম আপনি দেখা করবেন বলে। খুব শীঘ্রই দেখা হচ্ছে। তিন্নির যেন আর তর সইছে না। এখনই চলে যেতে ইচ্ছে করছে ছেলেটার কাছে, কিন্তু কোথায় পাবে তাকে? তিন্নি খেয়াল করলো দুদিন ধরে রামিমের দেখা নেই কোথাও। তিন্নি রামিমের রুমে গিয়ে দেখে রামিমের জ্বর ভীষণ, গা পুড়ে যাচ্ছে জ্বরে। জ্বরের ঘোরে শুধু তার মাকে ডাকছে রামিম। তিন্নি ডাক্তার ডাকে। ডাক্তার এসে মেডিসিন দিয়ে যায় আর তিন্নিকে বলে কাউকে রামিমের সাথে থাকতে। রামিম ছেলেটা এই পরিবারেরই একজন হয়ে গেছে, তাই তিন্নি তার সাথে থাকবে বলায় কেউ আপত্তি করেনি। 2 দিন পর জ্বর কমে রামিমের। এই 2 দিন তিন্নির প্রচুর খাটনি গেছে। রামিম সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে। 1 সেকেন্ডের জন্যও তার থেকে দূরে যায়নি। তিন্নিও জানে না কিসের টান, কি যেন একটা মায়া কাজ করছিল রামিমের ওপরে। রামিম ভাবে এবারে আর দেরি করা যাবে না। এই মেয়েটাকে এবার নিজের করে নেওয়ার সময় হয়েছে। মোটামুটি ভালো একটা জব হয়ে গেছে। আম্মুকেও জানিয়ে দিয়েছে রামিম। বাসায় আম্মু ছাড়া আর কেউ নেই তার, তাই আম্মুকেও একা রাখা যাবে না। বয়স হচ্ছে, একটা সঙ্গী দরকার। এসব ভেবেই এত তাড়াতাড়ি বিয়ের ডিসিশন, নইলে তো আরও কিছুদিন যেত। 2 দিন পর তিন্নির কাছে আর একটা গিফট আসে। গিফটটা খুলে দেখে একটা কানের দুল আর একটা চিরকুট। এক কানের দুল দেখে তিন্নির কিছুটা মন খারাপ। দুলটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু একটা আছে আর একটা নাই। চিরকুটটা পরে দেখে তিন্নি। একটা দুল পেয়ে কি মন খারাপ নাকি রাগ হচ্ছে? আর একটা দিব, যেদিন দেখা হবে সেদিন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।
হুট করেই আপনার সামনে চলে আসব, আমাকে খুঁজতে হবে না, আমি আপনাকে খুঁজে নিব। যদি ভালোবাসার প্রস্তাবে উত্তরটা হ্যাঁ হয়, ভালোবাসবেন কি এই অধমকে? উত্তরটা দিয়েন পরন্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে। একবার মুচকি হেসে আমি উত্তর খুঁজে নেব। তিন্নি এবার একটু ঘাবড়ে যায়। চিনি না, জানি না, দেখিনি, কোনো দিন উত্তরটা কী দিব? যে এসব করতে পারে সে আর যাই হোক খারাপ মানুষ হবে না। বিকেলে ছাদে গিয়ে আড়ালে থাকা ছেলেটার ইচ্ছা পূরণ করে তিন্নি। পরের দিন তিন্নির বাসায় বিয়ের প্রস্তাব দেয় রামিমের আম্মু। রামিম ছেলে ভালো আর জবও করছে, তাই তিন্নির বাবা দ্বিমত হয় না। আবারও বিয়ে ঠিক হলো তিন্নির। তিন্নি কিছুটা অবাক রামিমের সাথে বিয়ে ঠিক হওয়ায়। তবে সমস্যা নেই, বিয়েটা হচ্ছে না। আগের মতো এবারও কেউ বিয়েটা ভেঙে দেবে তা নিশ্চিন্ত তিন্নি। তিন্নি বাবার কথা কখনো অমান্য করেনি, তাই গত 5 বারের মতো আবারও বাবার টাকা খরচ করে শপিং করছে সে। ভালোই লাগে তিন্নির কত শপিং, কিন্তু বিয়েটা হয় না। ফ্রিতে বিনোদন আর শপিং দুইটাই হয়ে যায়। কিন্তু এবার যেন সব অন্যভাবে চলছে। কেউ যেন সব কিছু ইশারায় চালাচ্ছে। তিন্নির ফোনে মেসেজ আসে 10 তারিখে দেখা হচ্ছে। তিন্নি তাড়াহুড়ো করে রিপ্লাই দেয়, সেদিন তো আমার বিয়ে। কল দেয় তিন্নি, কিন্তু নাম্বারটা বন্ধ। এবার টেনশন ঘিরে ধরে তিন্নিকে। তিন্নির বাবা আজ রামিমের আশেপাশে ঘুরঘুর করতেছে। এই বিয়েটা ভাঙতে দেওয়া যাবে না। তিন্নিও বারবার আশেপাশে তাকাচ্ছে, কাকে যেন খুঁজছে। রামিম হাসে আর ভাবে, আজ আর বিয়ে ভাঙবে না শ্বশুরমশাই, কারণ প্রতিবার বিয়ে ভাঙা ছেলেটাই আজ বিয়ে করতে বসেছে। তিন্নির মুড সারাদিন ভালো থাকলেও এবার সময় এসেছে কবুল বলার। না, বিয়েটা ভাঙেনি। কোথায় গেল তিন্নির আড়ালে থাকা লোকটা? সে বলেছিল আসবে, আজ দেখা হবে। তবে কি সে আসেনি? তিন্নি কাঁদতে থাকে। শুধু রামিম বোঝে তিন্নির কান্নার আসল কারণ। বাকিরা ভাবে বাবাকে ছেড়ে যাচ্ছে তাই কাঁদছে তিন্নি। বিয়েটা এবার হয়েই যায়। রামিম তৃপ্তিকর হাসি দেয়। ভালোবাসাটা আজ সফল। অবশেষে পেল তাকে নিজের করে। শুকরিয়া জানায় আল্লাহর কাছে। 12টা বাজতে 2 মিনিট বাকি। বাসর ঘরে ঢোকে রামিম। ঘরে ঢুকতেই তিন্নি বলে, দেখুন, আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। কি মানে? কেন? তাহলে বিয়ে কেন করলেন? রামিম প্লিজ, আপনি আমার কাছে আসবেন না। আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? জানি না, কিন্তু ভালোবাসি। তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আগে বললেই পারতেন, আমি মানা করে দিতাম। এখন এসব বলার কি মানে? আমি ভাবছিলাম সে এবারও বিয়েটা ভেঙে দেবে, কিন্তু আজ সে আসেনি। এখন তো আপনি আমার বউ, তাই না? তাহলে তাকে ভুলে যান প্লিজ। আমার বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন, কত কি করব ভাবছিলাম। ওই, আপনি চুপ করবেন? যান সোফায় গিয়ে ঘুমান। ধমক খেয়ে রামিম চুপচাপ সোফায় শুয়ে পড়ে আর ভাবে, হায়রে রামিম, বাসর রাতে বউয়ের কাছে ঝাড়ি খাস। কপাল তরি ভাই। রামিম ভাবে, এবার কি বলে দিব? না থাক, কাল বলবো। আবার ভাবে, না বলেই দেই, বাসর রাত বলে কথা। এতদিনের অপেক্ষার পর আজ আর দূরে থাকতে ইচ্ছে হচ্ছে না রামিমের। আচ্ছা তিন্নি, আপনি যে ছেলেটাকে ভালোবাসেন তার নাম কি? জানি না। কেন? না জেনে কিভাবে ভালোবাসলেন? সে বাধ্য করেছে ভালোবাসতে। কিভাবে? অনেক কাহিনী, তবে আড়ালে থেকে লেখাটা আমার অনেক উপকার করেছে। কিন্তু এবারের বিয়েটা যে কেন ভাঙতে পারেনি সেটাই ভাবতেছি। তার মানে ওই ছেলেটাই আপনার আগের 5টা বিয়ে ভেঙেছে? হ্যাঁ। আপনি তাকে দেখেনও নি? না। যদি বলি আমি সেই আড়ালে থাকা ছেলেটা, তবে? হা হা, ও আপনার মতো হাদারাম না। রামিম হঠাৎ পকেট থেকে কানের দুলটা বের করে তিন্নির হাতে দিয়ে বলে, দেখেন তো চেনেন কি না? তিন্নি অবাক হয়ে দেখে, এটা তো সেই দুলটা। এটা আপনি কোথায় পেলেন? কোথায় যেন পাইছি, মনে নাই। আর একটা হারিয়ে গেছে শুনলাম, ওইটা নাকি আপনার কাছে। এবারে রামিমকে অবাক করে দিয়ে তিন্নি বলে, আমার বুকের তিলটা আপনি কিভাবে দেখলেন? মানে আপনি এসব জানেন কিভাবে? তিন্নি তার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে রামিমের হাতে দেয়। রামিমের বুঝতে বাকি নেই এটা তারই ডায়েরি। আপনি এটা কোথায় পেলেন? আপনার রুম গোছানোর দিন হঠাৎ নজর গিয়েছিল ওটার উপরে, তারপর পড়ে সবটা জানতে পারলাম। তো জানেনই যখন বলেননি কেন? আমি আরও কত কি করলাম করতে পারছেন। কিছুটা আমি করলে দোষ কি? ডায়েরি দেন।
আমার দুল দেন। দিব আগে ডায়েরি। না, আগে দুল। রামিম লাইটটা নিভিয়ে দেয়। এ কি, লাইট কেন অফ করলেন? দুল নিবেন না? হ্যাঁ নিব তো, কিন্তু লাইট কেন বন্ধ করবেন? ফ্রিতে কেউ কি কিছু দেয় নাকি? আমার পাওনা আমি মিটিয়ে নিচ্ছি, সকালে দুলটা নিন। রামিম কাছে আসবেন না। রামিম আরেকটু কাছে যায়। আসবেন না বলছি কিন্তু। রামিম আরও কাছে যায়। রামিম ভালো হবে না বলে দিচ্ছি। রামিম আরও কাছে যায়। রামিম। হঠাৎ সব কিছু নীরব। রাত গভীর হয়েছে, মেঘ এসে আকাশটা কালো করে রেখেছে। কখন যে বৃষ্টি নামে। মেঘের আড়ালে চাঁদ ঢেকে গেছে। শুধুই কি মেঘ আড়াল করেছে? আড়াল করেছে লজ্জা। রামিম তিন্নির আজ ফুলশয্যা। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।